আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2023 সালের কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের যেটি এসেছিল, একটি কমপ্লিটিং সেন্টেন্স যাতে তোমরা অনেক সুন্দর করে পড়ে রুলসগুলো আয়ত্ত করতে পারো এবং এটা সলভ করে যেন বাকিগুলো তোমরা আয়ত্ত করতে পারো, সেভাবে আমরা এই কমপ্লিটিং সেন্টেন্সটি সলভ করবো বোর্ড কোশ্চেন। ওকে, তো দেখো প্রথমতই বলা হচ্ছে যে যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স ক্লজ বা ফ্রেজ দিয়ে আসে, তোমাকে সেভাবে অ্যান্সার করতে হবে। দেখো প্রথমে কি বলা হয়েছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো এই পাশে আমার বইটাতে সুন্দর করে বাংলা ট্রান্সলেট করে দেওয়া আছে এবং এই বইটার আরেকটি গুণ হলো যে আমি এখানে নিচে উত্তর করে দিয়েছি আমার বইতে। তাহলে এখানে দেখো প্রথমে উপরে কোশ্চেন দেওয়া আছে, বাংলা সাইডে করে দেওয়া আছে এবং নিচে কি করে দেওয়া আছে, উত্তর করে দেওয়া আছে এবং অ্যান্সার এক্সপ্লেনেশন, যে এই অ্যান্সারটা কেন হয়েছে। যেমন প্রথমটা দেখো ইফের রুলস, কিসের রুলস দেওয়া আছে বলো তো, ইফের রুলস। দ্বিতীয়টা দেখো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তারপর কি আছে আই উইশের রুলস দিয়ে। পরেরটা দেখো ইট ইজ লং টাইম সিন্সের রুলস। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এই রুলস অনুসারে ইফের স্ট্রাকচার কি হয় জানি আমরা, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট যদি হয়, মানে ফার্স্ট কন্ডিশন, এই পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এই পাশে কি হয় ফিউচার ইনডিফিনিট, রাইট। তাহলে সাবজেক্ট প্লাস ক্যান বা শুড বা উইল বা মে বসে, ফিউচার ইনডিফিনিট আমরা ক্যান বা উইল বসাতে পারবো। আমার কথা বুঝতে পারছো। প্রত্যেকটা রুলস আই উইশের ক্ষেত্রে স্ট্রাকচার কি, আই উইশের পরে পাস্ট ফর্ম বসে। আমি এভাবে তোমাকে এক্সপ্লেন করে দিয়েছি এই বইটাতে। পরবর্তীতে এইটির প্রত্যেকটার এক্সপ্লেনেশন অ্যান্সার দেওয়া আছে এবং এক্সপ্লেনেশন দেওয়া আছে। আমার কথা বুঝতে পারছো। যেমন প্রথমে ঢাকা বোর্ড 2023 আছে, তারপর ঢাকা বোর্ড 2022 দিয়ে দেওয়া আছে। এভাবে ঢাকা বোর্ড শেষ হয়েছে 2016 সাল পর্যন্ত, তারপরে ঢাকা বোর্ডের পরে যশোর বোর্ড আসবে, যশোর পর রাজশাহী বোর্ড, এবার 23 সাল 24 সাল সবগুলো কোশ্চেন সলভ করে দেওয়া আছে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। সুতরাং আজকের ক্লাসে আমরা, আর যদি তোমরা এই বইটা, আমার এই বইয়ের পিডিএফটা তোমরা যদি নিতে চাও, তাহলে পিডিএফ নিতে চাইলে তোমরা আমার কাছে থেকে সহজেই পিডিএফ নিয়ে নিতে পারবা। তোমরা চাইলে আমার এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সাব্বির ইংলিশ 8-এর কমপ্লিটিং সেন্টেন্স HSC ইংলিশ, আর এই নাম্বারে যদি কন্ট্যাক্ট করো তাহলে এই বইয়ের পিডিএফটা নিতে পারবা অনলি 50 টাকা, বুঝতে পারছো। এই বইয়ের পিডিএফ নিয়ে নিতে পারবে এবং তোমরা চাইলে পিডিএফটা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে বিকাশে তোমরা এই 50 টাকা পাঠানোর সাথে সাথে তোমরা এই বইয়ের পিডিএফটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। 016 20 মিনিটের মধ্যে আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো টাকা পাওয়ার সাথে সাথে। আমি যদি অনলাইনে থাকি সাথেই পাঠাবো, আর যদি মানে অনলাইনে না থাকি পরবর্তীতে দেখি, আমি সাথেই তোমাদেরকে এই বইটা পাঠিয়ে দেবো। ওকে, অনলি 50 টাকা পিডিএফটা নেওয়ার জন্য। তাহলে 016-5300-3231। তো দেখো আমরা প্রথমতই আমরা কি করি, আমরা ঢাকা বোর্ড 2023 সালের কোশ্চেনটি সলভ করি। ওকে, দেখো কি বলা হয়েছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেইনটেইন অনেস্টি। তাহলে দেখো তুমি যদি সততা কি করো, মেনে চলো, তাই না, সততা তুমি যদি বজায় রাখো, তাহলে কি হবে, তুমি সম্মান পাবে। কি হবে অ্যান্সারটা আমরা দিতে পারি, ইফ ইউ মেইনটেইন অনেস্টি ইউ উইল গেট রেসপেক্ট ফ্রম এভরিওয়ান। তুমি সবার থেকে কি পাবে, সম্মান পাবে, যদি তুমি কি করো, ইফ ইউ মেইনটেইন অনেস্টি। আমার কথা কি বুঝতে পেরেছো। দ্বিতীয়টা দেখো কি বলা হয়েছে, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ একটা কি, আন্তর্জাতিক ভাষা। আই উইশ, তার মানে আয়ুষ মানে কি আমার ইচ্ছা হয় বা কল্পনা বোঝায়। আই উইশ কি ইচ্ছা হতে পারে, আই উইশের স্ট্রাকচার কি দেখো, আই উইশের পরে পাস্ট ফর্ম কি বসে, পাস্ট ফর্ম বসে। তাহলে কি দিতে পারো, আই উইশ আই কুড স্পিক ইংলিশ। ক্যানের পাস্ট ফর্ম কি, কুড। যদি আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই উইশ আমার ইচ্ছা হয়, আই কুড স্পিক ইন ইংলিশ, আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম। ইজ ইট ক্লিয়ার? ওকে, নেক্সট, ইট ইজ লং টাইম সিন্স। তার মানে দেখো দীর্ঘ একটা সময় পার হয়ে গেছে, অনেকদিন পার হয়ে যাওয়া, কারোর সাথে দেখা হয় না, এরকম ক্ষেত্রে সিন্স ব্যবহার হয়, তাই না। তো সিন্সের স্ট্রাকচার কি দেখো, সিন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি থাকে তাহলে কি হবে, এই পাশে পাস্ট ইনডিফিনাইট, মাঝখানে যদি সিন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, তাই না। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে পাস্ট তখন যখন অর্থ দেয়, সিন্সের অর্থ কি দেয়, যখন। আর এই পাশে প্রেজেন্ট তখন যেহেতু অর্থ দেয়। আমার কথা কি বুঝতে পেরেছো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, দেখো তার মানে আমরা বুঝলাম ইট ইজ লং টাইম সিন্স, এপাশে প্রেজেন্ট আছে, এপাশে যদি পাস্ট করি তাহলে কি দিতে পারি, আমাদের শেষ দেখা হয়েছিল, উই মিটের পাস্ট ফর্ম কি দিতে পারি, মেট লাস্ট। আমার কথা কি বুঝতে পেরেছো, ইজ ইট ক্লিয়ার। তার মানে এই পাশে প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল, এই পাশে পাস্ট, MEET এটা হলো প্রেজেন্ট, আর মিটের পাস্ট ফর্ম হলো মেট, কারণ এই পাশে প্রেজেন্ট ইনডিফিনাইট, এই পাশে পাস্ট ইনডিফিনাইট। তার মানে আমরা অর্থটা এরকম করতে পারি, ইট ইজ লং টাইম সিন্স উই মেট লাস্ট, আমাদের শেষ দেখা হয়েছিল অনেক দিন হয়ে গেছে, বুঝতে পেরেছো। পরেরটা দেখো, হি টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক। ডি নাম্বারে বলা হচ্ছে হি টক টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক। তিনি যখন কি করে, তিনি মানে অতিরিক্ত কথা বলে, হোয়াইল যখন তার কাজ তিনি করে, যখন তার কাজ করে সে প্রচুর কথা বলে। আই ডোন্ট লাইক পিপুল, কি বলা হচ্ছে, আই ডোন্ট লাইক পিপুল হু
তাহলে দেখো আমি পছন্দ করি না হু, তাহলে এখানে দেখো ডব্লিউএস এর রুলস, কিসের রুলস বলো তো? ডব্লিউএস এর রুলস। ডব্লিউএস যখন থাকে তখন কোন রুলস অনুসরণ করবো আমরা? দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরপরে কিছু রিলেটিভ প্রোনাউন থাকতে পারে, যেমন হু, হুইজ, হোয়াট, হোয়ার বা দ্যাট। এরপরে অবশ্যই একটা সাবজেক্ট নিতে হবে বা ভার্ব নিতে পারো প্লাস অবজেক্ট। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে হু, হুইজ, হোয়াট। তাহলে এইখানে কি বলছে? আই ডোন্ট লাইক পিপুল হু, আগেটা কি বলা হয়েছে? যে তিনি কাজ করার সময় খুব বেশি কথা বলেন। আই ডোন্ট লাইক পিপুল, আমি সেই সমস্ত মানুষদেরকে পছন্দ করি না হু আর টকেটিভ। কি দিতে পারি? হু আর টকেটিভ, যারা বাসাল হয়, যারা কি হয় বেশি কথা বলে। দেখো এই বলছে আমি বেশি কথা বলার লোক পছন্দ করি না, হু আর টকেটিভ। হু আর কি দিতে পারি আমরা? টকেটিভ। আমার কথা কি বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? ওকে, দেখো ই নাম্বারে কি বলা হয়েছে? ই নাম্বারে বলা হয়েছে দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি। আমি প্রত্যেকটা মানে বোর্ড প্রথমে এটা ঢাকা বোর্ড 23 করাচ্ছি, এর পরের ক্লাসে আমি একটা প্লেলিস্ট থাকবে, তোমরা প্লেলিস্টে এভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। যদি মনে করো চ্যানেলটি ভালো লাগে থাকে, এভাবে আমি সলভ করে দিব, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং কমেন্টসে জানাবা এইভাবে সুন্দর করে সলভ করে দিলে তোমাদের কি উপকার হচ্ছে না হচ্ছে না। ওকে, দেখো ই নাম্বারে দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, ভিক্ষুকটি খুবই ক্ষুধার্ত ছিল। নো সোনার হ্যাড হি গট এ পিস অফ লোফ। নো সোনার হ্যাড মানে কি? তাৎক্ষণিক বা পেতে না পেতে, এরকম নো সোনার হ্যাড ব্যবহার করা হয়। হি গট এ পিস অফ লোফ, তার মানে কি? দেখো একটা রুটির টুকরো পেলো অন দ্য রোড। কোথায় পেলো? রাস্তার উপরে। অন দ্য রোড, অন একটা প্রিপোজিশন কোনো কিছুর উপরে লেগে থাকলে বুঝলে অন বসায়। তারপর দেন, নো সোনার হ্যাডের পরে কি বসে? দেন বসে। আমরা জানি অ্যাজ সুন অ্যাজ, এটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড বসে, আবার কমা উঠে কি বসে? দেন বসে, তাই না? নো সোনার হ্যাড হি গট এ পিস অফ লোভ অন দ্য রোড। তাহলে নো সোনার হ্যাডের রুলস কি? দেখো আমরা নো সোনার হ্যাডের রুলসটা পরে পেজে পাবো। দেখো নো সোনার হ্যাডে কি বলা হচ্ছে? যখন নো সোনার হ্যাড থাকবে, নো সোনার হ্যাডের পর কি? সাবজেক্ট প্লাস ভি3। নো সোনার হ্যাডের পর সাবজেক্ট প্লাস ভি3 দেওয়া থাকবে এবং এরপর অবজেক্ট থাকবে এবং দেন থাকবে বা বিফোরও থাকতে পারে। এরপরে তোমাকে কি নিতে হবে? একটা সাবজেক্ট নিতে হবে, ভি2 প্লাস কি নিব? অবজেক্ট। তার মানে নো সোনার হ্যাড হি গট আ লোভ অন দ্য রোড, তারপর কি? দেন হি স্টার্টেড ইটিং। দেন হি স্টার্টেড রিডিং, মানে পেতে না পেতেই হি স্টার্টেড, সে শুরু করে দিয়েছিল ইটিং। এটা রাইট ফর্ম অফ ভার্বসের আরেকটা রুলস। স্টার্টেড এটা একটা ভার্ব, ইটিং আর একটা ভার্ব, পাশাপাশি দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি হয়। বুঝতে পারছো? একটা গ্রামার অন্যটা গ্রামারের সাথে রিলেটেড। ক্লিয়ার? তার মানে নো সোনার হ্যাডের পরে আমাদের এতটুকু পরীক্ষায় করতে হবে। নো সোনার হ্যাডের পর দেনের পরে আমাকে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস কি নিতে হবে? অবজেক্ট নিতে হবে। তার মানে এই জায়গাতে আমরা পেলাম কি? নো সোনার হ্যাড। দেখো রুলসটা দেখো, তাহলে এখানে আমরা পাচ্ছি দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, নো সোনার হ্যাড হি গট এ পিস অফ লোভ অন দ্য রোড, দেন হি স্টার্টেড ইটিং। ভিক্ষুকটি খুবই ক্ষুধার্ত ছিল, রাস্তায় এক টুকরো রুটি পেতে না পেতেই সে খেতে শুরু করলো। ওকে, তারপরে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, বৃদ্ধ লোকটি খুবই দুর্বল। হি ওয়াজ ওয়াকিং স্লোলি, সে ধীরে ধীরে হাঁটছে। সে কি করতেছে? ধীরে ধীরে হাঁটছে। মাঝে মাঝে সো দ্যাট এর রুলসটা দেওয়া থাকে না, তাই না? তাহলে এখানে হি ওয়াক স্লোলি, সে খুবই ধীরে ধীরে হাঁটতেছে। তাহলে এই যাতে আমরা কোন রুলসটা দিতে পারি? দেখো এই যাতে দিতে পারি কি বলছে এখানে? পূর্বের বাক্যের সাথে অর্থের মিল রেখে উক্ত বাক্যটি নেওয়া হয়েছে। তাহলে এখানে টু অ্যাভয়েড আ ফল, যাতে সে পড়ে না যায়। এখানে তুমি আরেকটি রুলস অ্যাপ্লাই করতে পারবা, সেটা হলো সো দ্যাট। কি অ্যাপ্লাই করতে পারবা বলো তো? সো দ্যাট। এটাও লিখে নাও যে হি ইজ ওয়াকিং স্লোলি সো দ্যাট হি কুড নট, না ইজ আছে এখানে, তাহলে হি ক্যান নট। হি ক্যান নট ফল অন দ্য রোড, হি ক্যান নট ফল অন দ্য রোড। এখানে সো দ্যাট বসাতে পারবা। সো দ্যাটের রুলস যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখানে কি? ক্যান নট প্লাস ভি1 বসাতে পারবা। আর যদি পাস্ট টেন্স থাকে, এখানে যদি ভি2 থাকতো তাহলে এখানে বা ওয়াজ থাকতো, তাহলে তুমি কি দিতে পারবে? সাবজেক্ট নিতা, সো দ্যাট নিতা, তারপর সাবজেক্ট নিবা, তারপর কি নিবা? ভি1 নিবা। বুঝছো? কুড নট প্লাস ভি1। ইজ ইট ক্লিয়ার? যদি এরকম হতো হি ওয়াজ ওয়াকিং স্লোলি সো দ্যাট হি কুড নট ফল অন দ্য রোড। আর এখানে কি আছে? হি ইজ ওয়াকিং স্লোলি, তাহলে কি দিবা? হি ক্যান নট, so that he cannot fall on the road. পরেরটা দেখো, পরেরটা কি বলা আছে? a student should not memorize any answer blindly. একজন শিক্ষার্থীর উচিত নয় মেমোরাইজ এনি অ্যান্সার ব্লাইন্ডলি। ইফ হি মেমোরাইজেস, দেখো ইফ এর আরেকটা রুল চলে আসছে। প্রথমটা ছিল ইফ প্লাস ভি1 মানে ফার্স্ট কন্ডিশন, এর পাশে কি হবে? তাহলে ফার্স্ট কন্ডিশন মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট। পরেরটাও দেখো কি বলছে? ইফ হি মেমোরাইজেস দ্য অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং। তার মানে ইফ হি মেমোরাইজেস, যদি সে মুখস্থ করে দ্য অ্যান্সার উত্তরগুলো উইদাউট নোয়িং দ্য মিনিং। বুঝতে পারছো? মানে কি তার অর্থ জানা ছাড়া যদি মুখস্থ করে তাহলে কি হতে পারে? ইফ, তাহলে এই পাশে আমরা কি আসবে? ইফ এর রুলস আমরা দেখলাম যে ইফ এর ক্ষেত্রে কি হয়? এক পাশে সাবজেক্ট প্লাস ভি1 থাকলে ওই পাশে আমরা কি নিয়ে আসবো? সাবজেক্ট প্লাস উইল। এখানে কিন্তু নেগেটিভ অর্থ নিয়ে আসতে হবে। এখানে কি অর্থ? নেগেটিভ। দেখো পরবর্তী জি নাম্বারের এখানে এক্সপ্লেনেশনে দেওয়া আছে, বলা আছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস যদি অবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট নিতে হবে ক্যান বা শুড বা উইল প্লাস ভি1 নিতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো মেমোরাইজের যদি করে, সে যদি সে উত্তরগুলো অর্থ জানা ছাড়া মুখস্থ করে তাহলে কি হবে? হি ক্যান নট অ্যান্সার প্রপারলি ইন দ্য এক্সাম।
মানে প্রথমেই যদি মনে করো আগেই তুমি মুখস্থ করে করে সব পড়তেছো, তাহলে তুমি কি করতে পারবে? ইউ ক্যান নট, তুমি পারবে না উত্তর দিতে। ইউ ক্যান নট অ্যান্সার প্রপারলি, হি ক্যান নট অ্যান্সার প্রপারলি। হি সাবজেক্ট ছিল, তাহলে হি নিতে হবে, ইউ থাকলে ইউ নিতে হবে। নিশ্চয় আমার কথা বুঝতে পেরেছো? পরেরটাই আসো, 8 নাম্বার। 8 নাম্বারে কি বলা হয়েছে দেখো, আমার একটু ঠান্ডা লেগেছে, সরি ফর দ্যাট। ওকে, তারপর বলছে corruption is the main hindrance to the development. Corruption is the main hindrance to the development of our country. কারাপশন মানে কি? দুর্নীতি। দুর্নীতি হলো কি? হিন্ডারেন্স বা হাইন্ডারেন্স, বোথ আর কারেক্ট, আমেরিকান এন্ড ব্রিটিশ। তাহলে এখানে হাইন্ডারেন্স মানে বাধা, টু দ্য ডেভেলপমেন্ট, উন্নয়নে, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তার মানে দুর্নীতি আমাদের দেশের প্রধান বাধা, তাই না? ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের রুলস কি বলতো? ইট ইজ হাই টাইম কখন বসে? ইট ইজ হাই টাইমের পরে 2 + V1 বসে বা সাবজেক্ট + V2 বসে, তাই না? ইট ইজ হাই টাইম মানে কি? এটি উপযুক্ত সময়। তাহলে কি হতে পারে? তুমি নিজেই করতে পারবে, বুঝছো? ইট ইজ হাই টাইম টু স্টপ কারাপশন বা টু স্টপ ইট। আর যদি সাবজেক্ট নাও, উই স্টপড ইট, বুঝেছো? দেখো অ্যান্সারটা কি করে দেওয়া আছে। ইট ইজ হাই টাইম উই টুক স্টেপস। উই নিয়েছে সাবজেক্ট, এই জন্য কি ইট ইজ হাই টাইমের পরে দুইটা রুলস, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম। সাবজেক্ট + V2 নিতে পারো, বা ইট ইজ হাই টাইম পর 2 + V1। সাবজেক্ট থাকবে না, এটা সাবজেক্ট থাকবে না, সরি ফর দ্যাট, এটা মিস্টেক হয়েছে। সাবজেক্ট থাকবে না, 2 + কি হবে? V1। আর সাবজেক্ট যদি নাও তাহলে V2 + অবজেক্ট। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে দেখো এখানে কি করছে, ইট ইজ হাই টাইম উই টুক স্টেপস, আমাদেরকে কি নিতে হবে? পদক্ষেপ নিতে হবে এগেইনস্ট কারাপশন, দুর্নীতির বিরুদ্ধে। আরেকটা কি করছে? আরেকটা করা হয়েছে 2 + V1, টু টেক। এটা সহজ লাগে, তাই না? ইট ইজ হাই টাইম টু টেক স্টেপস এগেইনস্ট কারাপশন, 2 এর পরে ডাইরেক্টলি V1, সাবজেক্ট থাকবে না। ইজ ইট ক্লিয়ার? তারপরে একটা দেখো, পরেরটা কি বলছে, আই নাম্বার, হ্যাড আই আর্নড এনাফ মানি, হ্যাড আই আর্নড এনাফ মানি। তার মানে এখানে বলছে দেখো, যদি ইফ এইখানে হ্যাডের আরেকটা রুলস, যেখানে হ্যাড আই আর্নড এনাফ মানি, বুঝতে পারছো? তার মানে কি? আমি যথেষ্ট উপার্জন করলে, হ্যাড আই আর্নড, আমি যথেষ্ট উপার্জন করলে কি করতাম? অনেকে গাড়ি কিনতো, অনেকে বাড়ি করতো, অনেকে সাহায্য করতো। কি করতাম? দরিদ্রদের সাহায্য করতাম, সাহায্য করতে পারতাম, তাই না? তাহলে এখানে হ্যাডের ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারবো? হ্যাড আই আর্ন মানে আই কুড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, আই কুড হ্যাভ হেল্প দ্য পুয়ার। যেহেতু এখানে হ্যাডের স্ট্রাকচার কি? হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট যদি থাকে, সাবজেক্ট প্লাস অবজেক্ট, সরি এখানে V2 হবে, এখানে V3 হবে, বুঝছো? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট যদি থাকতো, তাহলে এখানে সাবজেক্ট নিবা, তারপর উড হ্যাভ বা কুড হ্যাভ, উড হ্যাভ বা কি নিবা? কুড হ্যাভ, বুঝতে পারছো? কারণ কি এখানে আছে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট থাকলে এখানে এটা চলে যায় থার্ড কন্ডিশনে, তখন সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ নিতে হয় বা মাইট হ্যাভ, তারপর কি নিতে হবে? V3। যদি আমার পর্যাপ্ত টাকা থাকতো, আই কুড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। আমার কথা কি বুঝতে পারছো? তারপরটা দেখো লাস্ট ওয়ান, মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা। মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা। তোমরা যখনই কমপ্লিটিং সেন্টেন্স পড়বা, বুঝতে পারছো? মুখস্থ করবা না, জাস্ট শুধুমাত্র একটু বোঝার চেষ্টা করবে। প্রত্যেকটাতে দেখবে ইফ পাবা, প্রত্যেকটা দেখবা, প্রত্যেকটা গ্রামারে, প্রত্যেকটা বোর্ডে ইফ আসবে, আই ইউজ আসবে, তারপরে ইট ইজ হাই টাইম আসবে, বুঝতে পারছো? তারপর ইট ইজ হাই টাইম আসবে, তারপরে হ্যাড আসবে, বুঝছো? 2.2 আসবে। এগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করবা, তাহলে দেখবে তোমরা সহজে অ্যান্সার করতে পারবে। কিন্তু যদি ব্লাইন্ডলি মুখস্থ করো, এই যে যেটা বললাম, ইফ ইউ মেমোরাইজেস দ্য অ্যান্সার, হবো তো কোনো বোর্ডে আসবে না, তাই না? তোমার গ্রামাটিক্যালি থাকবে। সুতরাং একটু বোঝার চেষ্টা করবো, তাহলেই পারবা ইনশাল্লাহ, বুঝতে পারছো? আর আমি এইভাবে তোমাদেরকে কন্টিনিউয়াসলি সলভ করে দেবো প্রত্যেকটা, মনে করো বোর্ড ইন্ডিভিজুয়ালি আমার কমপ্লিটিং সেন্টেন্স প্রত্যেকদিন এক একটা পাবা ইনশাল্লাহ, বুঝেছো? সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বুঝেছো? এবং কমেন্টস অবশ্যই জানাবে, বুঝেছো? তোমরা কমেন্টস করো না, কমেন্টস করলে আমরা অনুপ্রাণিত হই কেমন বুঝাচ্ছি, ওকে? এবং ভিডিওটি একটা লাইক করবা, ওকে? দেখো লাস্ট ওয়ান, মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা। এবং পিডিএফটি পেতে অবশ্যই তোমরা ওই নাম্বারে, প্রথমে যে নাম্বারটা দেখালাম ওই নাম্বারে কল করবা, আমি তোমাদেরকে পিডিএফটি, সুন্দর একটা পিডিএফ বই, প্রত্যেকটা বোর্ড মনে করো যে ঢাকা বোর্ড 23 সাল আছে, বা ঢাকা বোর্ড 22 সাল আছে, ঢাকা বোর্ড 19 সাল আছে, যে মাঝে দুইটা বোর্ড পরীক্ষা হয় নাই, তারপর 22 সাল, 19 সাল, 17 সাল, 16 সাল পর্যন্ত দেওয়া আছে। আবার রাজশাহী বোর্ড 23 সাল, রাজশাহী বোর্ড 22 সাল, যশোর বোর্ড, খুলনা বোর্ড, বরিশাল বোর্ড, সবগুলো এভাবে সলভ করে দিয়েছি, অ্যান্সার এক্সপ্লেনেশন সহকারে দেওয়া আছে, ওকে? মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা। সরি, আমার ভাই রাজশাহী, ঢাকা থেকে কোথায় আসতেছে? রাজশাহী আসতেছে। সো কি বলছে? সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ এ ভিউ টু, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে কোথায়? স্টেশনে, উইথ এ ভিউ টু একটা দেখো রাইট ফর্ম অফ ভার্বসের একটা রুলস বা কমপ্লিটিং সেন্টেন্স বর্ডার। তাহলে এখানে উইথ এ ভিউ টু মানে কি? উদ্দেশ্যে। তাহলে আমাকে স্টেশনে যেতে হবে কি উদ্দেশ্যে? উইথ এ ভিউ টুর পরে সব সময় ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। দেখো আমরা রুলসটা দেখি, দেখো এই উইথ এ ভিউ টু, অ্যাডিক্টেড টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে ভার্বের সাথে সর্বদা ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তার মানে রিসিভিং হিম, দেখো এখানে কি দেওয়া আছে? তাহলে আমরা বলতে পারি যে আমার ভাই ঢাকা থেকে রাজশাহী আসতেছে, আই হ্যাভ টু গো টু স্টেশন, আমাকে স্টেশনে যেতে হবে উইথ এ ভিউ টু, কি উদ্দেশ্যে? রিসিভিং হিম ফ্রম দ্য স্টেশন, বুঝতে পারছো? সুতরাং দেখো এই বোর্ডটা আমরা সুন্দর করে সলভ করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2022 সাল সলভ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।